স্বাগতম অতীতের খোঁজের পরবর্তী পর্বে। আজ আমরা গভীরে যাব কলকাতার বাজার ও বাণিজ্য ব্যবস্থার প্রশাসনিক নিয়ন্ত্রণ ও কর ব্যবস্থায়, এবং জানব কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে বাজারগুলি বদলাতে শুরু করলো, তাদের রূপ, গঠন আর অভ্যন্তরীণ সম্পর্ক। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশ সরকার তখন ভারতের শাসনভার সরাসরি গ্রহণ করে। তখন থেকেই শহরের প্রশাসনিক কাঠামো বদলাতে থাকে। এর প্রভাব পড়ে বাজারগুলোর ওপরেও। কলকাতার বাজারগুলো এতদিন ছিল মূলত বেসরকারি উদ্যোগে পরিচালিত। কেউ জমি ভাড়া দিয়ে বাজার করত, কেউ দালান করে দোকান বসাতো। কিন্তু ব্রিটিশ প্রশাসন বুঝতে পারে এই বাজার ব্যবস্থা কর আদায়ের একটি বড় সুযোগ। 1866 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা মিউনিসিপ্যালিটি, আর এই প্রতিষ্ঠান ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে শহরের যাবতীয় হাট বাজারের ওপর। এবার চালু হয় বাজার লাইসেন্স সিস্টেম। প্রত্যেক দোকানদারকে বছরে একবার লাইসেন্স ফি দিতে হতো। যারা নিয়ম মানত না তাদের দোকান বন্ধ করে দেওয়ার অধিকার ছিল প্রশাসনের হাতে। এই সময় তৈরি হয় মার্কেট সুপারিনটেন্ডেন্ট পদ, একজন সরকারি কর্মচারী যিনি প্রতিদিন বাজার নজর রাখতেন, দাম ঠিকঠাক আছে কিনা, ওজনে কম দিচ্ছে কিনা এবং নোংরা পরিবেশে খাবার তৈরি হচ্ছে কিনা। মজার বিষয় হলো, আজকের ফুড ইন্সপেক্টর বা দাম নিয়ন্ত্রণ দপ্তরের প্রাথমিক ধারা তৈরি হয়েছিল সেই সময় থেকেই। শুধু কর নয়, ব্রিটিশরা বাজারে ঢুকিয়ে দেয় আইনি পরিকাঠামো। যেমন ধরুন 1875 সালে চালু হয় দি ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, যেখানে বলা হয় বাজারে পশু জবাই করতে হলে অনুমতি নিতে হবে। ফলে ধর্মতলা ও শিয়ালদার মতন কাঁচা বাজারগুলোতে চালু হয় লাইসেন্সপ্রাপ্ত কসাইখানা। এই সময় গড়ে ওঠে বাজারের হাইজিন স্ট্যান্ডার্ড, যেখানে নির্দিষ্ট করে দেওয়া হয় কোথায় বর্জ্য ফেলা হবে, প্রতিদিন বাজার ধুতে হবে, আর খাবার রাখতে হবে বাঁশের উঁচু মাথায়। এর পেছনে একদিকে যেমন স্বাস্থ্যগত কারণ ছিল, অন্যদিকে ছিল ইংরেজ সাহেবদের দৃষ্টিভঙ্গি। তাদের মতে ভারতীয় বাজার ছিল অপরিষ্কার, তাই তারা সভ্যতা আনার নামে বাজার ব্যবস্থায় গড়পড়তা হস্তক্ষেপ শুরু করে। তবে এর মধ্যেও লোকজ বাজার সংস্কৃতি হারিয়ে যায়নি। বাজারে তখনও চলে দর কষাকষি, বিক্রেতা আর ক্রেতার মধ্যে আত্মিক সম্পর্ক, প্রতিদিন একে অপরকে দেখে চিনে নেওয়া, এই বিষয়গুলো বজায় থাকে। এই সময়ে কিছু বাজারে আধুনিক স্থাপত্যের রূপান্তরিত হয়, যেমন নিউ মার্কেট। 1874 সালে স্যার স্টুয়ার্ট হগের উদ্যোগে তৈরি হয় হগ মার্কেট, যা পরে নিউ মার্কেট নামে পরিচিত হয়। ইটালিয়ান গাথিত স্থাপত্যে নির্মিত এই মার্কেট ব্রিটিশদের জন্য নির্মিত হলেও কিছুদিনের মধ্যে কলকাতাবাসীর প্রধান বাজারে পরিণত হয়। নিউ মার্কেটের মধ্য দিয়ে এক নতুন ভাবনার জন্ম নেয়, ছাদ ঘেরা পরিকল্পিত বাজার, যেখানে দোকানগুলির গঠন, চলাচলের রাস্তা, আলো বাতাসের ব্যবস্থা সবকিছুই পূর্ব নির্ধারিত। এই ধারাটিই পরে ছড়িয়ে পড়ে কুঠিঘাট, গড়িয়াহাট, হাতিবাগান ও মুচি বাজারে। আবার এদিকে গড়ে ওঠে শ্রমজীবী শ্রেণীর বাজার, যেমন মুচিপাড়া, কুমোরটুলি, রাজাবাজার ও খিদিরপুর, যেখানে কেবল প্রয়োজনীয় পণ্য নয়, একই সঙ্গে গড়ে ওঠে সাংস্কৃতিক সম্পর্ক, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক মিলন ক্ষেত্র। এই সময় কলকাতার বাজার কেন্দ্রিক পত্রিকাও চালু হয়। ব্যবসা সংবাদ ও হাটের হালচাল নামে মাসিক পত্রিকা প্রকাশিত হতো, যেখানে থাকতো দামের তালিকা, কোন পণ্য কোথায় কত দামে মিলছে, চড়া বাজারের কারণ কি, ইত্যাদি। 1905 সালে বঙ্গভঙ্গের পর কলকাতার বাজারে পড়ে এক বিশাল প্রভাব। পূর্ববঙ্গ থেকে বহু হিন্দু ব্যবসায়ী চলে আসেন কলকাতায়। তাদের অনেকেই বসেন শ্যামবাজার, হাতিবাগান আর বাগড়ি মার্কেটে। ফলে বাজারে পণ্যের ভাণ্ডার যেমন সমৃদ্ধ হয়, তেমনি বাড়ে প্রতিযোগিতা। এই সময় হঠাৎ করে উদ্ভব হয় ভারতীয় ব্যাংক এবং ঋণ সংস্থাগুলোর, যারা বাজারের ব্যবসায়িকদের আর্থিক সহায়তা দিত। তারা মারোয়ারি বা ইংরেজ ব্যবসায়ীদের তুলনায় বেশি সুবিধা দিতে শুরু করে দেশীয় ব্যবসায়ীদের। 1930 থেকে 40-এর দশকে কলকাতায় গড়ে ওঠে কমিউনিটি মার্কেট, যেখানে একই পাড়ার বিভিন্ন ধর্মের, বর্ণের, ভাষার মানুষ একসাথে ব্যবসা করতেন। এই বাজারে যেমন ময়মনসিংহের মুসলমান হালাই ছিল, ঠিক তেমনি ছিল রাজশাহীর হিন্দু মুদির দোকান। একসাথে বসে তারা দোকান চালাতেন, উৎসবে একে অপরের বাড়ি যেতেন। এই বাজারে শুধু লেনদেন নয়, ভ্রাতৃত্ববোধ, সহাবস্থান ও সামাজিক সংস্কৃতির কেন্দ্র হয়ে দাঁড়ায়। তবে বাজার মানে শুধু বাণিজ্য নয়, বাজার মানে সমাজের চলচ্চিত্র। এই চলচ্চিত্র বদলেছে, কিন্তু তার ভিত্তি আজও রয়ে গেছে।